আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রেড এডুজোনে। এবং এখানে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাবির আহমেদ খান, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা তোমাদের জন্য বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করে থাকি এবং ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেখবা অনেকগুলো প্রশ্ন সলভ করা হয়ে গিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেগুলো যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগে খুবই কার্যকরী। এবং এই ধারাবাহিকতায় আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য জীববিজ্ঞান অংশের সম্ভাব্য প্রশ্নাবলী বা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা দেখবো। এবং একই সাথে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়লেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং ভালো ফলাফলের সুযোগ হয়েছিল। সেই অভিজ্ঞতায় আমি তোমাদের সাথে এই অংশটা শেয়ার করছি, যাতে করে তোমরা যারা ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো কারণে মিস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য কিছুটা হলেও সহজ হয়। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের স্লাইডের একটা বিশেষত্ব হচ্ছে যখন আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করি তখন হচ্ছে তোমাদেরকে অধ্যায় এবং টপিক অনুযায়ী সাজিয়ে দিই, বাট এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র অধ্যায়ের নামটা রাখি, যাতে করে হচ্ছে পরীক্ষা হলে গিয়ে তোমার যে প্রশ্নটা তুমি পারবে সেই প্রশ্নটা কিন্তু সবার আগে ওই প্রশ্নটা কোন অধ্যায় থেকে এসেছে সেটা আইডেন্টিফাই করার জন্য অনেক সহজ হয়। বাট যে প্রশ্নটা তুমি কিছুটা কনফিউশন থাকে সেই প্রশ্নটা দেখবা যে তুমি অধ্যায়টা আইডেন্টিফাই করতে পারছো না, বা অধ্যায়টা আইডেন্টিফাই করার ক্ষেত্রে তোমার টপিক হয়তো বা মনে পড়ছে না। সো এই কারণে কোন অধ্যায়ের প্রশ্ন এটা তোমার মাথায় রাখা খুব জরুরি, যাতে তুমি হচ্ছে পরীক্ষার ফলে প্রশ্নটা আসলে তুমি অনেক ইজিলি বুঝতে পারবে যে আসলে কোন প্যাটার্নে বা কোন টপিকের প্রশ্নটা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, বিগত বছরের প্রশ্ন সলভ গুলো একটু দেখলে তোমার জন্য সহজ হবে। আচ্ছা, তো এখানে আমরা শুধুমাত্র অধ্যায়ের নাম রেখেছি। প্রথম প্রশ্ন আসো, ডিএনএ রেপ্লিকেশনে ওকাজাকি খন্ড কোন এনজাইম দ্বারা যুক্ত হয়? আমরা জানি যে আমাদের ডিএনএ রেপ্লিকেশনে দুইটা স্ট্র্যান্ডের তৈরি হয়, একটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড, একটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এবার এই ল্যাগিং স্ট্র্যান্ডে আমরা সাধারণত দেখি যে ওকাজাকি খন্ড বা ওকাজাকি ফ্র্যাগমেন্টস তৈরি হয়, এবং এই ফ্র্যাগমেন্টগুলো আমরা সাধারণত লাইগেজ এনজাইমের সহায়তায় সংযুক্ত করি। এবং এখানে আমাদের হেলিয়েজ অথবা হেলিকেজ এবং টপোআইসোমারেজ এদের কাজ হচ্ছে ডিএনএ প্যাচটাকে খোলা। সো এই মুহূর্তে যেহেতু আমাদের একদম পরীক্ষার আগ মুহূর্ত, সুতরাং এই মুহূর্তে তুমি জাস্ট হচ্ছে প্রশ্নটা করবে, অপশনটা সঠিক উত্তর হিসেবে জানবে, এবং বাকি অপশনগুলো কেন হলো না সেটা এই মুহূর্তে জানার জন্য একটু চেষ্টা করতে, যাতে পরীক্ষার হলে এই একটা প্রশ্ন এটা তো সরাসরি আসা সম্ভব না। এইবার তোমার হচ্ছে এই প্রশ্নটা সরাসরি আসবে, অথবা হচ্ছে অপশন থেকে কোনো একটা প্রশ্ন চলে আসবে। সো এইভাবে হচ্ছে তোমার পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়া দরকার। আচ্ছা, এরপর দেখো সিফর উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড এর প্রথম গ্রাহক বা প্রথম প্রোটিন। সো আমরা জানি যে আমাদের দুই ধরনের যে উদ্ভিদ আছে, তার মধ্যে একটা হচ্ছে সি3 উদ্ভিদ আর একটা হচ্ছে সি4 উদ্ভিদ। সো এই সি3 উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি যে আইইউপিপি বা আমাদের অ্যাক্টিনোজ 1,5 বিসফসফেট এটা হচ্ছে প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা, এবং এক্ষেত্রে সাহায্য করে আমাদের পৃথিবীর বলা যায় যে সবথেকে উপকারী এনজাইম, যেটা হচ্ছে রবিসোয়েন এইটা। কিন্তু আমাদের এই সি4 উদ্ভিদের ক্ষেত্রে আমাদের কোন এনজাইমটা দহিত, কোনটি প্রথম গ্রহীতা কার্বন ডাই অক্সাইডের, সেটা হচ্ছে আমাদের ফসফোরিনল পাইরুভেট। ঠিক আছে? অর্থাৎ পিইপি, অর্থাৎ কি পিইপি বা ফসফোরিনল পাইরুভিক অ্যাসিড। ওকে, পিইপি। এবং একই সাথে মনে রাখবো যে এই পিইপি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কি তৈরি করে? অক্সালো অ্যাসিটেট বা ওএএ। ঠিক আছে? তাহলে আমাদের সি4 উদ্ভিদের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের প্রথম গ্রহীতা হচ্ছে ফসফোরিনল পাইরুভেট বা পিইপি। তোমার এটা দেখা থাকতে পারে বা সংক্ষেপে পিইপিও দেখা থাকতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসো, রাইবোসোমের বড় সাবইউনিটে কয়টি টিআরএনএ বাইন্ডিং সাইট থাকে? আমরা জানি আমরা যখন আমাদের সর্বশেষ ধাপ অর্থাৎ এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তখন অর্থাৎ আমাদের ট্রান্সক্রিপশনে সেখানে কিন্তু হচ্ছে আমাদের এই আরএনএ প্রয়োজনীয়তা আছে, এবং সেখানে আমরা দেখি যে আরএনএ দুইটা যে সাব ইউনিট আছে, অর্থাৎ বড় সাব ইউনিট এবং ছোট সাব ইউনিট। এবং এটা সম্পর্কে কথা বলতে গেলে অনেক দূর পর্যন্ত যেতে হবে, যেমন হচ্ছে আমাদের 70s। এই 70s আসলে আমরা যখন হচ্ছে ভাগ করি তখন আমরা কি পাই? 50s এবং হচ্ছে আমাদের 30s। সো এই বিষয়টার মধ্যে আমরা বড় কোনটাকে দেখতে পাই? 50 এবং ছোট হচ্ছে 30। যাই হোক, সো এই বিষয়গুলো হচ্ছে এখানে আসে। সো আমরা কিন্তু এখন শেষ মুহূর্তে আছি, এত বিস্তৃত আমরা যাবো না, জাস্ট মনে রাখবো যে আমাদের যে বড় সাব ইউনিট আছে এই সাব ইউনিট তিনটা অংশ পাই। সেগুলো কি কি? এ, তারপরে হচ্ছে কি, এরপরে আমরা পাই হচ্ছে আমাদের মানে অ্যামিনো অ্যাসিড সাইড, তারপরে হচ্ছে পেপটাইড সাইড, এবং সর্বশেষ হচ্ছে এক্সিট সাইড। তার মানে এই যে আমরা তিনটা পাই, তিনটা সাইড, এই তিনটা সাইড মধ্যে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। অর্থাৎ তুমি যদি পরীক্ষার হলে এই বিষয়টা পড়ে যাও যে আসলে এটার ইন টোটাল ব্যাপারটা, তাহলে দেখবে যে তোমার জন্য এটা অনেক সহজ হয়ে গেছে, কারণ তুমি তো জানো যে এখানে এই তিনটা সাইড আছে। তাহলে এটার ধরনের মানে এই ধরনের যে কোনো প্রশ্ন করতে গেলে তুমি অনেক ইজিলি উত্তর করে দিতে পারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো যে অ্যামিবয়েড চলন দেখা যায় মানুষের কোন রক্ত কণিকায়? অ্যামিবয়েড মনে রাখবে, অ্যামিবয়েড মানে কি? অ্যামিবা। ঠিক আছে? অ্যামিবা হচ্ছে অ্যামিবা, আর হচ্ছে অয়েড মানে কি? অয়েড মানে হচ্ছে সদৃশ, অর্থাৎ অ্যামিবার মতো চলন জিজ্ঞেস করা হচ্ছে
কোন রক্তকণিকায়। এখন এটা হচ্ছে একটা কনসেপচুয়াল প্রশ্ন, কেন? কারণ হচ্ছে আমাদের অ্যামিলয়েড চলন তারাই ঘটবে যারা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস ঘটায়। সো এই চারজনের মধ্যে ফ্যাগোসাইটোসিস একমাত্র কে ঘটায়? মনোসাইট এবং নিউট্রোফিল। যেহেতু নিউট্রোফিল অপশন নেই, তার মানে সঠিক উত্তর কি আমাদের মনোসাইট। অর্থাৎ আমাদের কনসেপচুয়াল প্রশ্নগুলো তোমার অন্যান্য শিক্ষার্থী থেকে, যে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে গেছে তাদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে যখন তুমি এই ধরনের প্রশ্ন ইজিলি বুঝতে পারবা। কিছু মানুষ আছে যারা হচ্ছে এটা মুখস্থ করবে, তারা যখন মুখস্থ করবে তারা দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে এখানে মনোসাইটের বদলে নিউট্রোফিল থাকে। সো সেটা মনে করো যে তুমি তত সঠিক না, বাট তুমি যদি এটা জানো যে অ্যামিলয়েড চলন তারাই ঘটাবে যাদের পক্ষে ফ্যাগোসাইটোসিস ঘটানো সম্ভব, অর্থাৎ দেহে যে কোনো জায়গায় গিয়ে ইনস্ট্যান্ট গিয়ে কাজ করতে পারে, তাদের ক্ষেত্রেই হচ্ছে এটা প্রযোজ্য। সো তারা তো জানবে যে মনোসাইট এবং নিউট্রোফিল উভয়ই এই কাজটা করে, তাহলে তাদের উত্তর মনোসাইট। আচ্ছা, এরপরে দেখো হার্ট অ্যাটাকের পর কত সময়ের মধ্যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর বা টিপিএ ইনজেকশন দিতে হয়? আমরা মনে রাখবো আমাদের এই যে হার্ট অ্যাটাক হয়, যখন আমাদের করোনারি আর্টারিতে কোনো থ্রম্বাস ক্রিয়েট হয়, তখন সাধারণত আমাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে। এখন এই হার্ট অ্যাটাকের পর প্রায় 8 ঘন্টা, আধা ঘন্টা থেকে তোমার হচ্ছে কি 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু হচ্ছে আমরা এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দিতে পারি। তার মানে কি এটা বলা হয়েছে যে হার্ট অ্যাটাকের পর কত সময়ের মধ্যে, তাহলে আমরা যেটা সর্বশেষ এই অংশটা সেটার কথা বলবো 30 মিনিট থেকে আমরা আছে 90 মিনিট। তার মানে কি আমরা সরাসরি যে উত্তরটা আছে আমাদের বই সেই 90 মিনিটটাই সঠিক উত্তর হিসেবে বলবো। তাহলে কত মিনিটের মধ্যে এটা দেওয়া যেতে পারে? সেটা হচ্ছে 90 মিনিট বা 1.5 ঘন্টা। আচ্ছা, এরপর আসো নিচের কোনটি ব্যাকটেরিওফাজ ভাইরাসের ক্ষেত্রে সঠিক? ব্যাকটেরিওফাজ ভাইরাস মানে কি? যেই ভাইরাসটা আমাদের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, রাইট? ফাজ মানে কি? দমন করা, ধ্বংস করা। সো এইটার ক্ষেত্রে বলতে পারি যে ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে লক্ষ্য করো যে ব্যাকটেরিয়া ধ্বংস করবে, সে অবশ্যই উদ্ভিদ ধ্বংস করবে না। তারপরে হচ্ছে সে তো বলা যাচ্ছে যে সে হচ্ছে কি, সে হচ্ছে ভাইরাস, এবং সেটা কোন ধরনের ভাইরাস? ব্যাকটেরিয়াল ভাইরাস। তো সেটা অবশ্যই প্রোটিন ধরনের হবে না, এবং এটা তো জড় পদার্থ নাই, কারণ এটা হচ্ছে একটা অবশ্যই ভাইরাস বলা হয়েছে। তাহলে এটা কি বলতে পারি? এটাতে ডিএনএ থাকে। কেন? কারণ আমরা ভাইরাসের ক্ষেত্রে জানি কি যে তার নিউক্লিক অ্যাসিড থাকে, এবং সেই নিউক্লিয়াসটা ডিএনএ হতে নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে। সহজ সমাধান। আচ্ছা, এবার দেখো সারফেক্ট্যান্ট ক্ষরণকারী কোষ ফুসফুসে কোথায় থাকে? এই সারফেক্ট্যান্টের কাজ কি? সারফেক্টেশন বা প্রশ্বাসটা গ্রহণ করি তখন যেন আমরা নিঃশ্বাসটা ফেলি, সো এই মুহূর্তে আমাদের বায়ুথলি বা অ্যালভিওলাস গুলো যেন চুপসে যায়। তাহলে এটা কোথায় থাকবে? অবশ্যই আমাদের বায়ুথলিতে থাকবে। সেটা কি? সেটা হচ্ছে অ্যালভিওলাস। ওকে। আচ্ছা, এরপর দেখো মানুষের করোটিক স্নায়ুর মধ্যে কোনটি মিশ্র প্রকৃতির? সো মিশ্র প্রকৃতির মানে কি? যে হচ্ছে সংবেদন গ্রহণ করবে, আমার সংবেদটা গ্রহণ করে তারপরে সেটা কি পাঠিয়ে দেবে। তার মানে কি আমাদের সংবেদ এবং চেষ্টীয় উভয় ধরনের যদি স্নায়ু হয় তাহলে তাকে আমরা হচ্ছে মিশ্র স্নায়ু বলি। সো এর মধ্যে দেখো আমাদের অপটিক, অকুলোমোটর অথবা হচ্ছে হাইপোগ্লোসাল 2 3 আর হচ্ছে কি 12, এই তিনজনের একজন কিন্তু হচ্ছে কি আমাদের চেষ্টীয় এবং হচ্ছে তোমার বলা যায় যে সংবেদী। দুইটা এক ধরনের না, বরঞ্চ হচ্ছে মানে দুইটা প্রকৃতি না, এটা বলতে হচ্ছে মোটর বা হচ্ছে আমাদের সংবেদী ধরনের, রাইট? তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এই যে গ্লসোফ্যারেঞ্জিয়াল বা আমাদের 9 নম্বর যে দুঃখিত 10 নম্বর যে স্নায়ুটা আছে, এই স্নায়ুটা হচ্ছে আমাদের কি আমাদের এই মিশ্র প্রকৃতি। কেন? কারণ হচ্ছে এটা আমাদের জীবনের স্বাদ অনুভব করায়, তারপরে হচ্ছে আমাদের যে জীবনের নরম চরম ইত্যাদি কাজে হচ্ছে সহায়তা করে। তার মানে কি বাকি যে তিনজন আছে তারা হচ্ছে মোটর বা হচ্ছে আমাদের সংবেদী প্রকৃতির, আর এই ব্যক্তি অর্থাৎ গ্লসোফ্যারেঞ্জিয়াল এই একই সাথে মোটর এবং চেষ্টীয় উভয় প্রকৃতির। আচ্ছা, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি মিশ্র প্রকৃতি। এরপর দেখো ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের হৃদযন্ত্রে কয়টি প্রকোষ্ঠ থাকে? সো প্রকোষ্ঠের কথা যখন আমাদের বলা হয় তখন সাধারণত আমরা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে পড়া করে আসি, আমরা সাধারণত ওই অংশটা ভালো করে গুরুত্ব সহকারে মনে রাখি। কারণ মনে রাখতে হবে প্রাণীর পরিচিতি অধ্যায় কিন্তু আমাদের রুইনাস এবং আমাদের ঘাসফড়িং উভয় এই হৃদযন্ত্র অংশটা বেশি গুরুত্ব সহকারে আমরা হচ্ছে দেখতে পাই। তো এই বিষয়টা মনে রাখতে হবে যে আমাদের ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র প্রথমত মনে রাখতে হবে যে এটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ ওপেন সার্কুলেটরি সিস্টেম, এবং দ্বিতীয়ত মনে রাখতে হবে যে এই হৃদযন্ত্রের হচ্ছে টোটাল 7টা প্রকোষ্ঠ থাকে। কয়টা প্রকোষ্ঠ থাকে? 7টা প্রকোষ্ঠ থাকে। আচ্ছা, এবার দেখো কাইফোন সৃষ্টির প্রক্রিয়াটি মিয়োসিসের কোন উপপর্যায়ে সম্পন্ন হয়? আমরা জানি যে মিয়োসিস একের ক্ষেত্রে আমাদের যে প্রোফেজ 1 আছে সেই প্রোফেজ 1 এ টোটাল 5 ধরনের উপদশা আছে, উপপর্যায় আছে, যেখানে আমরা যদি ধারাবাহিকভাবে বলি লেক্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, তারপরে হচ্ছে ডিপ্লোটিন এবং সর্বশেষ ডায়াকাইনেসিস। সো এই ক্ষেত্রে আমাদের লেক্টোটিনে কি হয়? লেক্টোটিনে হচ্ছে বহু ক্রোমোসোমের দশা দেখা যায়, জাইগোটিনে হচ্ছে আমাদের কি বলা যেতে পারে বাইফারেন্ট সৃষ্টি হয়,
সিনাপটিক প্রক্রিয়া এবং তারপর হচ্ছে আমাদের আছে প্যাকেজিং, এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে তিনটা বিষয়। এটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট অবস্থা দেখা যায়, দ্বিতীয়ত এখানে আমাদের হচ্ছে ক্রসিং ওভার, সেই ক্রসিং ওভারের ফলে আমাদের কি এই হায়াজমা সৃষ্টি হয়। তার মানে সঠিক উত্তর কি প্যাকেজিং। তার মানে তুমি যদি এই কনসেপ্টগুলো একদম কাছাকাছি এই কনসেপ্টগুলো যদি মনে রাখতে পারো, তোমার জন্য প্রশ্নগুলো আমার মতো একটু দ্রুত সলভ করা সহজ হবে। আচ্ছা, এরপর দেখো নিচের কোনটি নন রিডিউসিং শর্করা, অর্থাৎ নন রিডিউসিং মানে কি অবিজারক শর্করা। আমরা সাধারণত এভাবে বলে থাকি সরাসরি যে আমাদের যেই সব সুক্রোজ ব্যতীত সকল পলিস্যাকারাইড, সুক্রোজ এটা যেহেতু ডাইস্যাকারাইড, তার মানে কি সুক্রোজ ব্যতীত বাকি সব পলিস্যাকারাইড হচ্ছে অবিজারক শর্করা। সো এখানে আমাদের সঠিক উত্তর হিসেবে সুক্রোজই আছে। বাট আমরা আরেকটু কনসেপ্ট মনে রাখবো যে যখন আমাদের এমন কোনো শর্করা, যে শর্করাটা হচ্ছে কোনো ফ্রি অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ থাকে না, সাধারণত তাদেরকে আমরা নন রিডিউসিং সুগার হিসেবে আখ্যায়িত করতে পারি। তো সুক্রোজের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ব্যাপারটাই দেখতে পাই। সো যে কোনো একটা টপিক তুমি যদি হচ্ছে তোমার টিচারের থেকে বুঝে থাকো বা হচ্ছে তোমার জানা থাকে, তুমি অনেক ইজিলি অ্যান্সারটা করতে পারবে। আচ্ছা, এরপর দেখো CO2 সিলম যুক্ত পর্ব কোনটি, অর্থাৎ CO2 সিলম মানে কি, যে মনে হয় যে সিলমটা আছে সেটা মেসোডার্ম পর্ব দ্বারা আবৃত, কিন্তু আমাদের যে 4 নম্বর পর্ব আছে নেমাথেরিয়ান্থিস বা হচ্ছে নেমাটোডা, এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা দেখতে পাই যে এটা আসলে একটা ভ্রান্ত সিলম। অর্থাৎ CO2 সিলম মানে কি, যে মনে হচ্ছে মেসোডার্ম দ্বারা আবৃত বাট আসলে আবৃত না। তার মানে এটা একটা ভ্রান্ত সিলম বা নকল সিলম। এই কারণে নেমাটোডা হচ্ছে এটা সঠিক উত্তর। ওকে। আচ্ছা, এবং এর মধ্যে প্লাটিহেলমিনথিস উনি কিন্তু হচ্ছে অ্যাসিলোমেট মলাস্কা অ্যাক্টিভিটি, এটা কিন্তু সিলোমেট। আচ্ছা, এরপর একটা মাল্টিফিসিল গোত্রের পরাগধানী কেমন। আমরা আমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ নবমীতে আবৃত্তি উদ্ভিদে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে আমাদের এই অধ্যায়ের মধ্যে গোত্রগুলোর যে বৈশিষ্ট্যটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অংশ থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি। এবং আমরা মনে রাখবো মাল্টিফিসিল গোত্রের পরাগধানী কেমন বিজ্ঞান। তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আমাদের পোয়াসি গোত্র যে উদ্ভিদটা আছে তাদের যে পরাগধানী আছে সেটা দেখতে কেমন, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, এরপর দেখো ক্রেবস চক্রে একম অ্যাসিটাইল কোই থেকে কতটি এটিপি পাওয়া যায়। সো এখানে আসলে তোমার তিন ধরনের আমরা এই পাই, যেমন হচ্ছে তিনটা NADH, তারপরে হচ্ছে তোমার একটা FADH2, একটা কি FADH2, হ্যাঁ FADH2 বা হচ্ছে ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, তারপরে হচ্ছে আমাদের সর্বশেষ পাই হচ্ছে একটা ATP মানে হচ্ছে GTP। তার মানে এইখানে আমাদের NADH এটা পাই তিনটা, এটা পাই কয়টা, এটা পাই হচ্ছে আমরা একটা, তাহলে 3 3 আর 9, এখানে হচ্ছে NADH এটা মানে হচ্ছে তিনটা করে, তিনটা ATP প্রত্যেকটাতে, তার মানে হচ্ছে এখানে পাই হচ্ছে 9টা, এখানে পাই হচ্ছে আমরা একটা, তার মানে হচ্ছে এটা 2 দ্বারা গুণ, তার মানে হচ্ছে 2 এর 2, এবং সর্বশেষ একটা ATP মানে তো একটা ATP, তাহলে 9 আর 2 কত 12, তাহলে টোটাল হয় না 12টা। তার মানে এটা একটা জিনিসের নিকাশের থেকে তুমি যদি মোটামুটি একটু মনে রাখো, যদি কমন এমসিকিউ, তাহলে পরে যদি এভাবে মনে রাখতে পারো তাহলে তো হয়ে গেল। আচ্ছা, এরপরে আসো মানুষের পাকস্থলীতে পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তর করে কোনটি। আমরা একটা সবাই মোটামুটি হচ্ছে মানে যেটা দেখো যে আমাদের অবজেক্টিভ সেল বা হচ্ছে আমাদের প্যারাটাইসেল থেকে নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তর করা। ঠিক আছে, ওকে। এবং পরিপাক্য শোষণ অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মাথায় রাখবা যে এই অধ্যায়ের ক্ষেত্রে মানে কনজারভেশনটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কে কিসে কনভার্ট করে, কিভাবে কনভার্ট হয়, কে সাহায্য করে, এই বিষয়গুলো অনেক গুরুত্ব। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো লোহিত রক্তকণিকা ধ্বংসের পর হিমোগ্লোবিনের লৌহ কোন প্রোটিন হিসাবে জমা থাকে। অর্থাৎ আমরা জানি যে হিমোগ্লোবিন যখন লোহিত রক্তকণিকা যখন ভাঙে তখন সাধারণত কিন্তু এটা হিম এবং গ্লোবিন দুইটা অংশে বিভক্ত হয়। গ্লোবিন অংশটা বিলিভারে বিলিরুবিন ইত্যাদি ইত্যাদি হয়ে বের হয়ে যায়, কিন্তু লৌহ অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটার কারণে আমাদের যে ফেরিটিন আছে ও কিন্তু হচ্ছে এটাকে আমাদের দেহে জমা রাখে যাতে পরবর্তী সাইকেলে করা যায়। আচ্ছা, এরপর দেখো লিথাল জিনের প্রভাবে ফিনোটাইপিক অনুপাত। আমরা জানি জিনোটাইপিক এবং ফিনোটাইপিকের মধ্যে পার্থক্য। ফিনোটাইপিক হচ্ছে বাহ্যিক লক্ষণ প্রকাশকারী, সো এটার অনুপাত কি হয়। আমরা জানি যে লিথাল জিনের ক্ষেত্রে যেহেতু আমাদের একটা অংশ বা হচ্ছে একটা হোমোজাইগাস হলে সেটা হচ্ছে মারা যায়, এই কারণেই কিন্তু এটাকে হচ্ছে লিথাল জিন বলা হচ্ছে, অর্থাৎ মারণঘাতী জিন। সো এটার কারণে আমাদের যে প্রথম সূত্রের অনুপাত আছে 3:1, সেই 3:1 এর পরিবর্তে এটা কত হয়ে যায় 2:1 হয়ে যায়। তার মানে সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে 2:1। আচ্ছা, এবার দেখো ভাইরাসের ক্যাপসিড কি দিয়ে তৈরি। আমরা এটা মোটামুটি সবাই জানি ক্যাপসিড হচ্ছে বমি আবরণ, এবং একটা ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি যে ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে এরকম থাকে, অর্থাৎ তার ভিতরে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, দুঃখিত বাইরে থাকে হচ্ছে প্রোটিন আবরণ বা ক্যাপসিড, এবং মধ্যে থাকে কি, মধ্যে থাকে হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ বা আরএনএ। খুব সহজ প্রোটিন। তার মানে এই যে কনসেপ্ট গুলো আছে এই কনসেপ্ট গুলো কিন্তু তোমাকে অনেক ভালো করে আয়ত্ত করতে হবে, এবং গুচ্ছ প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি বলি এই প্রশ্নটার ক্ষেত্রে যে অগ্নাশয়ের হাইড্রেটস অফ ল্যাক্টোফ্যান্সের কোন কোষ থেকে ইনসুলিন খরিত হয়, সো এখানে ইনসুলিন থাকতে পারে, আবার হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক পলিপেপটাইড থাকতে পারে, অথবা এখানে গ্লুকাগন থাকতে পারে। সো এই জন্য কি করতে হবে, সবটা ভালো করে মনে রাখতে হবে এবং সবটা বুঝতে হবে যে আমরা
কোন জায়গা থেকে কি নিশ্চিত হয়ে কোন কাজটা করে। সো আমাদের যে ইনসুলিন আছে ওর কাজ হচ্ছে গ্লুকোজ নিয়ন্ত্রণ করা বা সুগার নিয়ন্ত্রণ করা। কারণ আমাদের যে গ্লুকাগন আছে গ্লুকাগনের নামের মধ্যেই আছে, গ্লুকাগনের নামের মধ্যেই হচ্ছে কি আছে, গ্লুকোজ আছে, গ্লুকাগন। তার মানে ওর নামের মধ্যে যেহেতু গ্লুকোজ আছে তার মানে কি ও হচ্ছে গ্লুকোজ নিঃসরণ করতে সাহায্য করবে। ও নিশ্চিত হবে থেকে আত্মা থেকে। এবং এর সাথে একটা সম্পর্ক আছে যেটা আমরা আমাদের বুঝছেন যে কোর্স সাইকেল চলা সেই কোর্সের মধ্যে আরো খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে এখন যেহেতু আমরা স্বল্প সময়ের মধ্যে প্রশ্ন সলভ করছি যাতে করে হচ্ছে তোমরা বুঝতে পারো যে তোমাদের জন্য আসলে কনসেপ্ট ক্লাসগুলো কত গুরুত্বপূর্ণ হবে সেটা বোঝানোর জন্য। সো সেখানে আমরা দেখবো যে এই বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে। তাহলে ইনসুলিন হচ্ছে কোথা থেকে, ইনসুলিন হচ্ছে বিটা সেল থেকে এবং গ্লুকাগন কোথা থেকে, আলফা সেল থেকে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে বিটা কোষ। আচ্ছা, এরপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, কোনটি স্টপ কোডন? আমরা জানি যে আমাদের যে স্টার্ট কোডন আছে সেটা হচ্ছে এ ইউ জি, যাতে হচ্ছে আবাস মাসে জন্ম, তাহলে হচ্ছে শুভকামনা। কারণ হচ্ছে তোমাদের নাম অনুসারে বা তোমাদের জন্ম মাস অনুসারে কিন্তু হচ্ছে আমাদের এই কোডন শুরু হয়। আর যদি হচ্ছে আমরা বলি যে আমাদের স্টপ কোডন, তাহলে আমরা কিন্তু সেটা এইভাবে মনে রাখতে পারি যে ইউ এ এ ইউ সি এ এবং হচ্ছে ইউ এ সি। সো এখানে একটা কি হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে, সামান্য একটা স্থান পরিবর্তন হচ্ছে। এবং এটা যদি তুমি কয়েকবার ভালো করে দেখো তুমি অনেক ইজিলি মনে রাখতে পারবে। সো এটার জন্য আসলে কোনো এক্সাক্ট বলা যায় যে নিউমোনিক্স বা ইত্যাদি ইত্যাদি কিছুই প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা এটা দেখো কলার কোন বিভাজন ক্ষমতায়, কলার কোন বিভাজন ক্ষমতায় টিস্যু কালচার সম্ভব, মানে হচ্ছে কোষ। ঠিক আছে, তোমাকে হচ্ছে একটু মাথার মধ্যে একটা বলা যায় যে সমস্যা বা হচ্ছে একটা সময় নষ্ট করার জন্য কিন্তু হচ্ছে এই ধরনের মানে পরিবর্তন করে দিতে পারে। কোষের কোন বিভাজন ক্ষমতার কারণে এটা আমাদের হচ্ছে টিস্যু কালচার সম্ভব, এরকম কিছু কিন্তু করতে পারে। কোষ কলা তুমি যেন এটা মাথায় রাখো, এটার কারণে কিন্তু কলা কিন্তু লেখা আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে আমাদের টনিকোটেন্সি ক্ষমতার কারণে অর্থাৎ পুনরুৎপত্তি ক্ষমতার কারণে কিন্তু আমাদের এই কোষ মানে টিস্যু কালচার করা সম্ভব হয়। পরবর্তী প্রশ্ন দেখো যে ফার্নের হৃৎপিণ্ড সদৃশ গ্যাভিটোফ্যাক্টকে কি বলা হয়? আমরা জানি যে ফার্নের হৃৎপিণ্ড সদৃশ হওয়ার কারণে এটাকে আমরা কি বলে থাকি, প্রোথ্যালাস বলি। ফার্নের এই যে গ্যাভিটোফ্যাক্টটা যেটা হচ্ছে হৃৎপিণ্ড সদৃশ, মানুষের হৃৎপিণ্ড সদৃশ, এটাকে আমরা বলে থাকি প্রোথ্যালাস। এবার দেখো পাইরুভেট অ্যাসিডের জারণে এখন পাইরুভেট থেকে কত অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা একদম মুখস্থ করে ফেলবা। এটার মধ্যে অনেক কনভার্সন বা ইত্যাদি ইত্যাদি আছে, আমাদের অ্যাসিডাইল ওয়েল থেকে এখনো, আবার পাইরুভেট থেকে দুই অণু ইত্যাদি ইত্যাদি, বাট এগুলো কিছু মনে রাখবে না। জাস্ট সিম্পলি পাইরুভেট অ্যাসিডের জারণে এখনো পাইরুভেট থেকে টোটাল 3 অণু আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। শেষ। এবার দেখো কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটি, অর্থাৎ আমাদের উদ্ভিদে যে কোষপ্রাচীর আছে সেই কোষপ্রাচীরের প্রধান উপাদান, এই উপাদানের মাধ্যমে মূলত হচ্ছে আমরা উদ্ভিদের বিশেষত্ব নিরূপণ করি। সেটা কি, সেটা হচ্ছে আমাদের সেলুলোজ। সো সেলুলোজ এটা আমাদের আসলে খুব কঠিন কোনো প্রশ্ন না, তো আমাদের পড়তে হবে। এবার প্রোটিন পরিপাককারী এনজাইম ট্রিপসিন কোথেকে নিঃসৃত হয়, বা ট্রিপসিন কোথেকে নিঃসৃত হয় এর থেকে গুরুত্বপূর্ণ যে আমাদের এই ট্রিপসিনটা কিন্তু প্রথমে ট্রিপসিনোজেন গ্রুপে থাকে, পরবর্তীতে আমাদের এন্টেরোকাইনেজ এনজাইম, পরবর্তীতে আমাদের এন্টেরোকাইনেজ এনজাইমের প্রভাবে, এন্টেরোকাইনেজ এনজাইমের প্রভাবে এটা কিন্তু কিসে পরিণত হয়, এটা কিন্তু হচ্ছে আমাদের এই ট্রিপসিনে পরিণত হয়। এবং তুমি যদি হচ্ছে কয়েকবার এই অংশটা পড়ো তোমার অগ্নাশয় বা অগ্নাশয় গ্রন্থির ওখানে গিয়ে কয়েকবার পড়লেই তুমি হচ্ছে মুখস্থ করতে পারবে। তুমি যদি হচ্ছে একটু সিরিয়াল অনুযায়ী চোখে দেখে রাখো এবং তুমি পরীক্ষা হলে নিয়ে যাচ্ছ ওইটা একটু মনে করো, তাহলে তুমি হচ্ছে এগুলো উত্তর করতে পারবে। এর জন্য বিশেষ কঠিন কোনো বিষয় না। তবুও তোমরা অনেকে হয়তো চাও না আমি এত সময় নষ্ট করতে চাই না এবং আমার আসলে একটা সিট দরকার, আমি এত পুরানো কিছু পারবো না, আমার একটা সিট দরকার, আমি সিট হলেই হবে। তাহলে কিন্তু হচ্ছে আমরা সর্ব লেভেলে গিয়ে, অর্থাৎ যেই লেভেলে গিয়ে পড়বে তুমি তোমার মাথায় শুধুমাত্র থাকবে না, তুমি জাস্ট চিন্তা করে চলে আসবে, এরকম করে পড়াবো। আমাদের বুঝছে যে কোর্স আছে সেখানে চলে এবং আশা করি তোমরা যারা হচ্ছে, আমি চাইবো যারা হচ্ছে এখন ক্লাসে করছো তারা আমার আমাদের ক্লাস করো, কারণ আশা করি তোমরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। বাট ইন কেস সবাই চান্স পাবে না, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে যাতে করে হচ্ছে তোমরা আমাদের সাথে বুঝছে প্রস্তুতিটা নিতে পারো। তো সঠিক উত্তর হচ্ছে অগ্নাশয়। পরবর্তী প্রশ্ন, হাইড্রার লম্বা দূরত্ব চলনকে কি বলে? সো আমরা যখন বলি যে হাইড্রা হচ্ছে লম্বা দূরত্ব, সেই লম্বা দূরত্ব সে কিভাবে তোমার হচ্ছে কি করে, লম্বা দূরত্ব ফল হচ্ছে মানে লম্বা 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 কি লুপিং, লম্বা লম্বা হচ্ছে লুপিং। এবং এর সাথে আরেকটা জিনিস মনে রাখবো যে হাইড্রাটের স্বাভাবিক চলন বা হচ্ছে দ্রুত চলন, সেই দ্রুত চলন বা স্বাভাবিক চলন হচ্ছে সমানুপাতিক। শেষ। ওকে, এরপর দেখো রক্ত জমাট বাঁধার জন্য কোন আয়নটি অপরিহার্য? গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমরা জানি যে আমাদের যে প্রোথ্রম্বিন আছে সেই প্রোথ্রম্বিনকে অর্থাৎ আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর, তাকে যদি আমি হচ্ছে কি করতে চাই, তাকে যদি হচ্ছে আমি আমার থ্রম্বিনে রূপান্তর করতে চাই, সেই থ্রম্বিন পরবর্তীতে থ্রম্বন বা এর সাথে যুক্ত হয়ে তার বাকি যাবতীয় যে কাজ আছে সেগুলো সম্পন্ন করে। তো সেক্ষেত্রে আমার প্রয়োজন হবে ক্যালসিয়াম আয়ন। তাহলে সঠিক উত্তর কি, ক্যালসিয়াম আয়ন। আচ্ছা, এরপর আসলে পরবর্তী প্রশ্ন যে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোনটিকে? মাস্টার গ্ল্যান্ড হচ্ছে এমন একটা গ্ল্যান্ড যা হচ্ছে আমাদের থাইরয়েড, অ্যাড্রিনাল, পিনিয়াল বাকি সব অ্যাড্রিনাল গ্রন্থিকে মানে বাকি সব এন্ডোক্রাইন গ্রন্থিকে
সে হচ্ছে কি নিয়ন্ত্রণ করে, এবং সে আত্মীয় না, সে হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, সেকে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, এবার দেখো ডিএনএ অণুর একটা প্যাচে কয়টা ক্ষারক জোড় বা হচ্ছে কয়টা বেস পেয়ার থাকে, ঠিক আছে? এবং এই প্রশ্নটা কিন্তু হচ্ছে সঠিক প্রশ্ন। অনেক জায়গায় থাকে না যে কয়টা হাইড্রোজেন মানে কয়টা হচ্ছে নিউক্লিওটাইড থাকে, ওখানে কিন্তু নিউক্লিওটাইড জোড় আমাদের এই ক্ষারক জোড় মানে কি জানো, যে একটা অ্যাডেনিনের সাথে একটা যে থায়ামিন যুক্ত হয়েছে, এই সম্পূর্ণটাকে বলা হয় একটা বেস পেয়ার, এই সম্পূর্ণটাকে বলা হয় একটা বেস পেয়ার। কিন্তু শুধু একটা অ্যাডেনিন যার সাথে হচ্ছে আমাদের 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা এবং হচ্ছে ফসফেট আছে, ও কিন্তু হচ্ছে একলা একটা কি, একলা একটা নিউক্লিওটাইড। তার মানে বেস পেয়ার যখন বলবে তখন কথাটা বা প্রশ্নটা ঠিক আছে। তো এটা আমরা সবাই জানি যে কয়টা, 10টা। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, যে উদ্ভিদের পত্ররন্ধ্র বন্ধ হওয়ার জন্য দায়ী হরমোন কোনটি? সেটা কি হবে, যে কোনটি দায়ী, সেটা হচ্ছে আমাদের এই অ্যাবসিসিক অ্যাসিড, সেটা কি আমাদের এই অ্যাবসিসিক অ্যাসিড। এরপর একটা পরবর্তী প্রশ্ন, যে রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয়? রুই মাছের হৃৎপিণ্ড প্রথমত হচ্ছে একটা কেন, হচ্ছে এটার মধ্যে একবার তার হৃৎপিণ্ডকে পরিভ্রমণ করে। আমাদের যেমন দুইবার হচ্ছে রক্ত আমাদের হৃৎপিণ্ডকে পরিভ্রমণ করে, বাট রুই মাছের ক্ষেত্রে কি, বাট একবার পরিভ্রমণ করে, এবং সেই পরিভ্রমণটা হয় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে, যে কারণে থেকে আমরা বলি হচ্ছে ভেনাস সাইড এবং একচাক্রিক। এবার দেখো কোনটি গ্লাইকোলাইসিস এবং ব্রেড চক্রের মধ্যে সংযোগকারী ধাপ? খুবই কমন একটা প্রশ্ন, এবং আমাদের অ্যাসিটাইল কোয়ে উনি হচ্ছেন আমাদের সেই লিঙ্কিং কম্পাউন্ড, যিনি হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ব্রেড চক্র আমাদের শ্বসনের গুরুত্বপূর্ণ দুইটা ধাপ, তার মধ্যে কি করে, তার মধ্যে লিঙ্ক বা হচ্ছে তোমার সংযোগ করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের অস্থির প্রধান অজৈব উপাদান কোনটি? এটা একদম সহজ একটা প্রশ্ন, যে আমাদের যে ক্যালসিয়াম ফসফেট আছে, এই কম্পাউন্ডটা হচ্ছে কি আমাদের এই অস্থির প্রধান অজৈব উপাদান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসলো, যে সাইটোনিক কোষ, এই সাইটোনিক কোষের কাজ কি বলতো? আমাদের শুক্রাণুর মধ্যে পুষ্টি দান করা। কি দান করা? পুষ্টি দান করা। শুক্রাণু কোথায় থাকে? শুক্রাণু থাকে হচ্ছে আমাদের টেস্টিসে, তার মানে কি আমাদের শুক্রাশয়। কোথায়? শুক্রাশয়। আচ্ছা, এরপর দেখো কোনটি ডিএনএ ভাইরাসের উদাহরণ? কোনটি ডিএনএ ভাইরাসের উদাহরণ? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের বাকি যে অংশগুলো আছে, দেখো এইচআইভি, টোবাকো মোজাইক, বা হচ্ছে টিএমভি বা ইনফ্লুয়েঞ্জা, এটা প্রত্যেকই হচ্ছে আমাদের কি আরএনএ ভাইরাস, এবং এর উদাহরণ অনেক আছে, ডিএনএ এর উদাহরণ খুব কম। তো সেই ডিএনএ উদাহরণ হচ্ছে আমাদের এই টি2 ভাইরাস, এটা কি আকৃতির? ব্যানাসি আকৃতির। এবং সর্বশেষ প্রশ্ন, আচ্ছা তাহলে বেস ক্রস, যেটা হচ্ছে কাইন্ড অফ ব্যাক ক্রস, এটা যদি আমরা করি, আপাতত আমাদের যেহেতু সময় স্বল্প, আমরা করি না, বাট এখানে আমরা দেখতে পাই কি, যে আমাদের সেখানে কিন্তু টেস্টোস্টেরনের যে অনুপাত, সেই অনুপাত আমরা কত পাই? 1:1 পেয়ে থাকি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের যেই প্রস্তুতি, সেই প্রস্তুতির একটা ধাপ, যেখানে আসলে আমরা বেশ কয়েকটা প্রশ্ন সলভ করলাম, যে প্রশ্নগুলো সাধারণত আমাদের বিগত বছরগুলোর আলোকে এবং হচ্ছে বিগত বছরের কোন প্যাটার্ন সেটা তোমাদের সাথে আমরা একটু শেয়ার করলাম। তোমরা এটা দিয়ে কিছুটা হলেও উপকৃত হবে, এবং আমাদের পরবর্তী যে পরীক্ষার দিন আছে, সেই পরীক্ষার দিন তোমার জন্য অনেক বেশি উপকার হবে ইনশাআল্লাহ। সো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।